ডিসি নিয়োগকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন বললেন জনপ্রশাসন সচিব। সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। গুমের বেশিরভাগ অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানালেন গুম সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান। 13 দিনে জমা পড়েছে 400 অভিযোগ। জয়কে হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত সাংবাদিক মাহমুদুর রহমান। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানের সরকারকে আহ্বান রিজভির। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে আরও 3 অভিযোগ দাখিল। রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলায় 14 আসামির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসি নিয়োগকে কেন্দ্র করে 10 কোটি টাকা ঘুষ লেনদেনের নিউজকে ভিত্তিহীন বলেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, কালবেলা পত্রিকাটি তার বিরুদ্ধে ভুয়া নিউজ করেছে। ব্যবস্থা নিতে বিষয়টি তথ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে। মিথ্যা তথ্য প্রকাশ করায় বিচারের জন্য প্রেস কাউন্সিলে যাওয়ার কথাও বলেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের জনপ্রশাসন সচিব এসব কথা বলেন। এটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1-2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। 3 নম্বর হলো যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন অভিযোগটা এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে ডিজিএফআই এর আয়নাঘরের মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইকোনয়ারি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 13 কার্যদিবসের মধ্যে 400 মানুষের গুমের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত গত 15 বছরে দেশে গুমের শিকার হয়েছেন 611 জন। এর মধ্যে 78 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে 62 জনকে। 73 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিএফআই এর আয়নাঘর 25 সেপ্টেম্বর এবং ডিবি ও সিটিটিসির জিজ্ঞাসাবাদ কক্ষ 1 অক্টোবর পরিদর্শন করা হয়েছে। আইন আছে, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোনো চার্জশিট দিবে না, রিপোর্ট দিবে সরকারের কাছে। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআই এর বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, হ্যাঁ সিটিটিসির বিরুদ্ধে, যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে। তো আমরা তো এভিডেন্স পাচ্ছি, যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব, তলব করে ওদের স্টেটমেন্ট নেব।
10 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেওয়া হবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 2 থেকে মুক্ত হন তিনি। জেল সুপার আমিরুল ইসলাম বলেছেন, মাহমুদুর রহমানের জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তার যাচাই বাছাই শেষে বিকেল 3:30টায় তাকে মুক্তি দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত জামিন মঞ্জুর করেন। মাহমুদুর রহমান 29 সেপ্টেম্বর ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলনে বিইউবিটির শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে দেখা করতে রাজধানীর মিরপুরে যান তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার জোর দাবিও জানান রিজভী। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি কি গোপন চুক্তি করেছিল তা জাতির সামনে প্রকাশ করতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি, এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে। সেটা হলো একটি নির্বাচনের মাধ্যমে, এবং যে সুপারিশগুলো তাদের থাকবে অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয়, সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসাবে তারা জিনিসটা করবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি পৃথক মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার দুটিকে মামলা দায়েরের প্রক্রিয়ায় আইনি সহায়তা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বাবর এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ দুটির একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়েছে, অপরটিতে 5 জনকে আসামি করা হয়েছে। তবে দুটি অভিযোগই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কেউ আসামি করা হয়েছে। এছাড়াও 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। ছেলে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন তার মা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থীর অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে। সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার 14 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান তাদের বিদেশে যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বিদেশে গমনে নিষেধাজ্ঞা পাওয়া আসামিরা হল রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ গ্রেফতার না হওয়া 14 আসামি। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। মংলায় মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা ও মসজিদের পাশে চলছে মদের রমরমা ব্যবসা। সরকার অনুমোদিত দেশি ও মদের দোকানে এই কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। মদ পানে আসক্ত হচ্ছে শিশু কিশোররা। মংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মংলা ভূমি অফিসের পাশে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বাংলা মদ বিক্রি, কারবারও রমরমা। চালনা বন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আলহাস আব্দুল গফুর হেফজখানা, আলিয়া মাদ্রাসা, এতিমখানা ও আলিয়া মাদ্রাসা জামে মসজিদের মাত্র 20 ফুটের মাথায় মদের এই দোকান। মাতালদের মাতলামি চলে সড়কেই, তাই সবসময় আতঙ্কে থাকেন মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী ও স্থানীয়রা। এখানে উন্মুক্তভাবে আমাদের মদের
বেচা কিনা হয় এবং সেই কারণে এখানে পরিবেশ নষ্ট হচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমরা মৌখিকভাবে তাদেরকে বলেছি, অনুরোধ করছি, তারা আমাদের কথা মানে নাই। এই ছেলেমেলে, অপ্রাপ্তবয়স্ক ছেলেমেলে এরা মদ খেয়ে নামাজের সময়, বন্ধের সময় তারা মাতলামি করে। শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা চাই যে এই মাদ্রাসা রোড এলাকায়, প্রপার এলাকায়, পৌরসভা এলাকায় কোনো ধরনের নেশাদ্রব্য, মদের দোকান এরকম যদি না থাকে। আমরা কয়েক যুগ ধরে মদের কারবার চললেও প্রভাবশালীদের ভয়ে এ বিষয়ে মুখ খুলতে চায় না কেউ। অতিষ্ঠ হয়ে মদের দোকান সরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা। এই মদের দোকানের কারণে পরিবেশটা খুবই খারাপ হয়ে গেছে। স্থানীয় এলাকার ছাত্রছাত্রী আসতে পথে সমস্যা করে, বিভিন্ন বয়সের লোকেরা মদ পান করে মাতলামি করে, যার কারণে ছেলেমেয়েরা আসতে পথে খুব ভয়ও পায় এবং সমস্যা করে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। লাইসেন্স বাতিল করে মদের দোকান বন্ধের দাবি মোংলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, আয়কর ব্যবস্থাপনাকে শতভাগ অনলাইন করা হবে। এতে করদাতাদের ভোগান্তি কমার পাশাপাশি আয়কর বিভাগের দুর্নামও ঘুচবে বলে মনে করেন তিনি। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে আয়কর কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে তিনি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাথে মতবিনিময় করেন। দুপুরে চট্টগ্রাম মহানগরীর সিজিও বিল্ডিং 1-এর মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান কর আইনজীবীদের কোনো ক্ষেত্রে কর আদায়ে আরও সুযোগ রয়েছে সেটি খুঁজে বের করে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা করার অনুরোধ জানান। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আয়কর আইনের ওপর কিছু সংশোধনী প্রস্তাবনাও লিখিত আকারে তুলে ধরা হয়। সেসব প্রস্তাবনার ওপর যেসব সংশোধন, সংযোজন ও বাতিলের প্রস্তাব রয়েছে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান। এজ এ রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান আমরা এখন বের করতে হবে আমি কোন জায়গা থেকে আগে ট্যাক্স পাবো, সেটা ঠিক করলে দেন আমি এই জায়গায় যেতে পারবো, রিস্কি জায়গায় যেতে পারবো। তো সেটা ঠিক করার জন্য আপনাদের হেল্প লাগবে। আপনারা জানেন কোন জায়গায় ট্যাক্স বাকি হচ্ছে। আমরা এনবিআর থেকে একটা হিসাব করেছি, বছরে 3 লাখ প্লাস আপনার হয় ট্যাক্স এক্সপেন্ডিচার হয়, সেটা আমরা কিভাবে কমাতে পারি। অনেকগুলো বৈষম্যমূলক আইন আছে, আপনারা এখন দাবি তোলেন, আমরা কোনো বৈষম্য চাই না। আমাদের বিচারপতিরা ট্যাক্স দেয় না, ওনাদের আইনের ভিতরে ওনারা ঢুকে রাখছেন, এটা ট্যাক্সের। গাজীপুরে আজ কোনো শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ নেই। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও কিছু কারখানা বন্ধ রয়েছে। আশুলিয়ায় এখন পর্যন্ত কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সরওয়ার আলম জানান, মালিকপক্ষ বন্ধ কারখানাগুলো অভ্যন্তরীণ সমস্যা এবং নিরাপত্তার স্বার্থে খুলে দিচ্ছে না। এদিকে গাজীপুরের সব পোশাক কারখানায় শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছে। গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতেই। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। এদিকে শিল্প পুলিশ জানিয়েছে, কারখানাগুলোতে শান্ত পরিবেশ রয়েছে, তবে কয়েকটি কারখানায় ছুটি রয়েছে নিশ্চিত করেনি শিল্প পুলিশ। নরসিংদীতে 24 ঘন্টায় গ্যাস সরবরাহ চালু এবং অবৈধভাবে সিলিন্ডারের গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে গাড়ির চালক ও মালিকরা। এতে সকাল থেকেই মহাসড়কের 2 পাশে অন্তত 20 কিলোমিটার এলাকায় আটকা পড়েছে বিভিন্ন রুটে চলাচল করা যানবাহন। এ সময় চালক ও মালিকরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেকার সিএনজি পরিবহন গ্যাস সরবরাহ না করে কলকারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার পর স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। খুলেছে সব ব্যবসা প্রতিষ্ঠান। গুজব সত্ত্বেও খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবারে পাহাড়ি বাঙালির উপস্থিতি ছিল প্রতিদিনের মতোই। খাগড়াছড়ি, পানছড়ি ও দীঘিনালা সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক। পৌর শাপলা চত্বর ছিল রীতিমতো যানজট। রাস্তার বাজারে স্বাভাবিক হওয়ায় খুশি পাহাড়ি বাঙালি সবাই। এদিকে বৃহস্পতিবার সকালে বাজারে কয়েকজন যুবক গিয়ে গুজব ছড়ায় যে বাঙালিরা শিক্ষক সোহেলের লাশ নিয়ে মিছিল করবে, কিন্তু এতে কোনো ধরনের প্রভাব পড়েনি বাজারে। নিরাপত্তা বাহিনী জানায়, গণপিটুনিতে নিহত খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানার লাশ সকালে টাঙ্গাইলের বাড়িতে পৌঁছেছে। নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায়
আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করেছে র্যাব। উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে রাতে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাটোয়ারিকে। পরে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশে অভিযানও চালানো হচ্ছে বলেও জানায় র্যাব। সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশার চালক হযরত আলী হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের শহীদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের সুমন আহমেদ, শিপু মিয়া, জাকারিয়া মুন্নু ও মোহাম্মদ রুহুল আমিন। আসামিরা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ আগস্ট সিএনজি অটোরিকশা চালক হযরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যায় যাত্রীবেশে খুনিরা। পরে কৌশলে তাকে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা নিহতের ভাই শুকুর আলী বিয়ানীবাজারে মামলা করেন। নিহতের হত্যার ১০ বছর পর বৃহস্পতিবার ৫ জনের ফাঁসির রায় দেয় আদালত। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন সিএনজি অটোরিকশা শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। দুপুরে পাবলিক কলেজ মাঠে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। গাইবান্ধায় ২০০-র বেশি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। দুপুরে ফুলছড়ি উপজেলায় এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। নীলফামারীর ডিমলায় পানিবন্দী ৩,০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সকালে উপজেলার টেপাখড়ি বাড়ি ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। ময়মনসিংহে গণ অভ্যুত্থানে আহত তাঁতি দল নেতাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দুপুরে নগরীর শানকিপাড়ায় এতে উপস্থিত ছিলেন তাঁতি দল জেলা সভাপতি ডাক্তার রুহুল আমিন। সাভারে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা করেছে বিএনপি। তেঁতুলঝরা ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। রংপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ৭২টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি। উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক এমদাদুল হক ভরসা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে রাজশাহীতে। দুপুরে পিটিআই এর সামনে এতে অংশ নেয় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকল চিনিকল রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে। সকালে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের প্রধান ফটকে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হানুল হক। একই দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এই কর্মসূচি পালন করে শ্রমিকরা। ধান ও কৃষি সেবা কেন্দ্র পার্টনার ফিল্ড স্কুলের উদ্বোধন হয়েছে ফটিকছড়িতে। নারায়ণহাট জুজখোলা খামার ভিটা গ্রামে এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবাহান। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়াররা কর্মবিরতি পালন করেছে বগুড়ায়। সকালে ৬ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের কর্মবিরতি নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। একই দাবিতে কর্মবিরতি পালন হয়েছে টাঙ্গাইলেও। ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে লালমনিরহাটে। কালেক্টরেট মাঠে যোগ দেয় দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ মোরকি ফায়দার। এছাড়া বৃষ্টিকে উপেক্ষা করে জেলা ইজতেমা শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে। লাল সাহেবের পুরাতন ইট ভাটা ময়দানে এর আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ডিসি নিয়োগকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন বললেন জনপ্রশাসন সচিব। সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। গুমের বেশিরভাগ অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানালেন গুম সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান। ১৩ দিনে জমা পড়েছে ৪০০ অভিযোগ। জয়কে হত্যা চেষ্টা মামলার জামিনে মুক্ত সাংবাদিক মাহমুদুর রহমান। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানের সরকারকে আহ্বান রিজভীর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ দাখিল। রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলার ১৪ আসামির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।